ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ফাইন। সো আমরা সব তিনটা ব্যাচই মূলত আমরা জাম্প এন্ড কল এটা একটু ক্লিয়ার করছিলাম ক্লাসের মধ্যে। জাম্প এন্ড কল কাকে বলে, কন্ডিশনাল জাম্প কি, দেন কল কিভাবে কাজ করে, সাবরুটিন টু সাবরুটিন কিভাবে সে কল করতে পারে, রিটার্ন কিভাবে করে, তারপর লুপ, লুপ এন্ড মেথড। আমরা তিনটা চারটা টাইপের লুপ দেখছিলাম, কিভাবে লুপ অপারেশন পারফর্ম করতে হয়। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা জাম্প এন্ড কলের ক্ষেত্রে দুইটা টপিক হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে ফার এন্ড নেয়ার জাম্প কলের বিষয়টা, ওটা আজকে ক্লিয়ার করব। ক্লিয়ার করে মোটামুটি জাম্প এন্ড কল শেষ করে দিব। ওকে, সো আমরা যেটা পড়ছিলাম আমাদের যে জাম্প এন্ড কলের ক্ষেত্রে দুই ধরনের আর কি, আহ, দুইটা টাইপের জাম্প এন্ড কল থাকে। একটা হচ্ছে নেয়ার আর একটা হচ্ছে ফার। নেয়ার ফারের বিষয়টা বলি, যখন হচ্ছে ইন্টার সেগমেন্টে কোনো জাম্প এন্ড কল হবে তখন এটাকে নেয়ার ব্রাঞ্চে জাম্প এন্ড কল বলা হয়। আর যখন ইন্টার সেগমেন্টে কোনো জাম্প এন্ড কল হবে তখন এটাকে ফার জাম্প এন্ড কল বলা হয়। সো নেয়ার বলতে আসলে কি বোঝায়, ইন্ট্রা আর ইন্টার বলতে কি বোঝায়, সো আমরা যদি একটু দেখি। সো আপনার ফর এক্সাম্পল এটা আপনার মেইন প্রোগ্রাম। এই কোর্স সেগমেন্টের মধ্যে আপনি হচ্ছে প্রোগ্রাম লিখতেছেন, এটা আপনাদের কোর্স সেগমেন্ট 1 অ্যান্ড এটা হচ্ছে আপনাদের কোর্স সেগমেন্ট 2। সো আমরা যেটা পড়ছিলাম যে আমাদের প্রয়োজন অনুযায়ী মাইক্রো প্রসেসর কোর্স একাধিক কোর্স সেগমেন্টে বিভক্ত হতে পারে। কোর্স সেগমেন্ট 1, কোর্স সেগমেন্ট 2, এভাবে 3 4 পর্যন্ত থাকতে পারে। বাট কশনস হচ্ছে এক্ষেত্রে আপনাদের টোটাল যে মেমোরি অ্যাক্সেসটা এটা কিন্তু 1 MB হইতে হবে। তো আশা করি এটা আপনাদের মনে আছে। সো এখানে আমাদের দুইটা কোর্স সেগমেন্ট দেওয়া আছে। এখন ইন্ট্রা যে বিষয়টা, ইন্ট্রা হচ্ছে যখন আপনার উম, এক এই কোর্স সেগমেন্টের মধ্যে যখন আপনার জাম্প এন্ড কল অপারেশন হবে তখন আমরা বলবো হচ্ছে ইন্ট্রা সেগমেন্ট। ওকে, মানে নেয়ার জাম্প, ইন্ট্রা সেগমেন্ট অথবা নেয়ার জাম্প অথবা কল। আর যখন একটা কোর্স সেগমেন্ট থেকে আরেকটা কোর্স সেগমেন্টে জাম্প অথবা কল অপারেশন হবে এটাকে বলা হয় ইন্টার জাম্প অর কল। ওকে, সো ইন্টার আর ইন্ট্রা কথা দুটার সাথে, টার্ম দুটার সাথে আপনারা একটু পরিচিত হবেন। এখন যে বিষয়টা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে যখন, ওকে ওয়েট, যখন ইন্ট্রা জাম্প হয় অর্থাৎ নির্দিষ্ট কোর্স সেগমেন্টের মধ্যে বিভিন্ন সেকশনে যখন জাম্প আর কল হয় তখন আপনার আসলে কোর্স সেগমেন্টের কয়টা জিনিস থাকে। একটা থাকে সেগমেন্ট অ্যাড্রেস, যেটা কোর্স সেগমেন্ট রেজিস্টারের মধ্যে স্টোর থাকে। আরেকটা থাকে হচ্ছে আইপি, ইনস্ট্রাকশন পয়েন্টার, তাই না? দুইটা জিনিস থাকে আমাদের, একটা হচ্ছে কোর্স সেগমেন্ট আর একটা হচ্ছে আইপি। তখন যখন নির্দিষ্ট একটা সেগমেন্টের মধ্যে আমাদের জাম্প এন্ড কল হয় তখন হচ্ছে সিএস এর ভ্যালুটা কিন্তু অলওয়েজ সেম থাকে, বাট আইপিটা কিন্তু চেঞ্জ হয়। সো আমরা যখন নির্দিষ্ট একটা সেগমেন্টের মধ্যে জাম্প আর কল করব সেক্ষেত্রে আমাদের আইপির ভ্যালুগুলা পরিবর্তন হতে পারে, কিন্তু সিএস এর ভ্যালু কিন্তু অলওয়েজ কি থাকবে, সেম থাকবে। এটা হচ্ছে ইন্ট্রার ক্ষেত্রে এই জিনিসটা হবে। কিন্তু যখন আমরা এক সেগমেন্ট থেকে আরেক সেগমেন্টে জাম্প অথবা কল করব তখন কিন্তু আমাদের সিএস এন্ড আইপি দুইটা ভ্যালুই কিন্তু আমাদের আপডেট করতে হবে। কারণ এই এই কোড সেগমেন্টের সিএস আর আইপির ভ্যালু, এই কোড সেগমেন্টের সিএস আর আইপির ভ্যালু দুইটা আলাদা। সেক্ষেত্রে আমাদেরকে সিএস এন্ড আইপি বোথ দুইজনকে আমাদের আপডেট করতে হবে যখন আমরা কি করব, যখন আমরা ইন্টার জাম্প অর কল করব। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ইন্টার আর ইন্ট্রার ক্ষেত্রে কি কি মেনটেন করতে হবে। আপনাদের নোটে লেখা আছে, আপনারা পড়বেন যে নেয়ার মানে ইন্ট্রার ক্ষেত্রে শুধুমাত্র আইপিটাকে পরিবর্তন করতে হয়, আর ফারের ক্ষেত্রে, ইন্টারের ক্ষেত্রে সিএস এন্ড আইপি দুইজনকেই পরিবর্তন করতে হয়। ঠিক আছে? ওকে, আরেকটা কথা হচ্ছে যে নেয়ার ব্রাঞ্চের যে ভ্যালুটা এটা যদি -128 থেকে +127-এর মধ্যে হয় তখন এটাকে শর্ট ব্রাঞ্চ বা শর্ট জাম্প অথবা কলও বলা হয়। হোয়াটএভার, এটা একটা সিম্পল আইডিয়া। এটা একটা এমসিকিউ হিসেবে আসতে পারে আপনাদের ল্যাব কুইজের মধ্যে, যে শর্ট ব্রাঞ্চ অথবা শর্ট জাম্প অর কল কাকে বলে, রেঞ্জটা কত। সেটা হচ্ছে -128 থেকে +127।
ওকে। সো আমরা দেখলাম যে জাম্প দুই ধরনের, একটা হচ্ছে ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার। সিমিলারলি কলও দুই ধরনের, একটা হচ্ছে ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার। সো এখন আমরা দেখব যে এই ইন্ট্রা আর ইন্টার জাম্প এন্ড কল দিয়ে আমরা মূলত কোড কিভাবে লিখব। আমরা খুবই একদম এক্সট্রিম হার্ড কোডিং এর দিকে যাব না। আহ, আমাদের এত এক্সট্রিম হার্ড কোডিং এর দরকারও নেই আমাদের সিলেবাস অনুযায়ী। তো আমরা জাস্ট বেসিক একটা ধারণা রাখবো, যাতে করে কখনো ইন্টারভিউতে যদি আমাদেরকে জিজ্ঞেস করে, ভাইভাতে যদি জিজ্ঞেস করে, দেন আমরা জাস্ট সিম্পলি অ্যান্সার দিতে পারি। আমরা আমাদের আইডিয়াটা আমরা রাখবো আর কি, যাতে আমরা করে অ্যান্সার দিতে পারি এগুলার। সো যখন ইন্ট্রা জাম্প হবে, ইন্ট্রা জাম্প মানে কি, ওর নির্দিষ্ট সেগমেন্টের মধ্যে, এখানে সেগমেন্ট টু সেগমেন্ট জাম্প হবে না, শুধুমাত্র নির্দিষ্ট সেগমেন্টের একটা লেভেল থেকে আরেকটা লেভেলে জাম্প হবে, সেটাকে বলা হয় ইন্ট্রা জাম্প। এখানে ডিরেক্ট কথাটা আছে, এটাকে আপনার চাইলে ইগনোর করতে পারেন। আসলে জাম্প অনেক ধরনেরই হয়। এখানে জাম্পের একটা টাইপ হচ্ছে ডিরেক্ট টাইপ, আরেকটা টাইপ থাকে হচ্ছে ইনডিরেক্ট টাইপ, সেটা আমাদের দরকার নেই। সো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ইন্ট্রা সেগমেন্ট জাম্প, এটাকে আপনারা চাইলে ইগনোর করতে পারেন। ওকে, এটাকে আমরা চাইলে বাদ দিতে পারি। সো ইন্ট্রা সেগমেন্ট জাম্প কি, একটা লেভেল থেকে, একটা নির্দিষ্ট সেগমেন্টের একটা লেভেল থেকে আরেকটা লেভেলে জাম্প করলে এটাকে বলা হয় ইন্ট্রা সেগমেন্ট জাম্প। এন্ড এক্ষেত্রে আপনার বেসিক যে কোডিংটা, সেটা এখানে দেওয়া আছে যে মুভ এক্স কমা ফাইভ। ফাইভটা হচ্ছে এখানে ডেসিমেল ভ্যালু, যেহেতু এখানে এইজ দেওয়া নাই, এটা কিন্তু একটা ডেসিমেল ভ্যালু। তারপর আপনি যেটা করবেন, জাম্প লেভেলের নাম লিখবেন, আপনি যেখানে জাম্প করতে চান ওই লেভেলটার নাম লিখলে আপনাকে এক্স্যাক্টলি ওই লেভেলে এই কোডটা নিয়ে যাবে। মাঝখানে এই যে লাইনটা আছে এটা কিন্তু স্কিপ হয়ে যাবে, এটা এক্সিকিউট করবে না। সো এটা হচ্ছে একদমই বেসিক ইন্ট্রা সেগমেন্ট জাম্প। আর ইন স্যার আবার কি বলা যাবে স্যার? আবার বলো, ওয়েট। ওকে। সো ইন্ট্রা সেগমেন্ট জাম্প যেটা, এটা আপনার হচ্ছে আহ, নির্দিষ্ট সেগমেন্টের মধ্যে লেভেল থেকে লেভেলে জাম্প হবে। সো আপনি লিখলেন, আপনার এক্স এর মধ্যে ফাইভ নিলেন, এরপর আপনি জাম্প করলেন কোথায়, নেক্সট যে লেভেলটা আছে সেখানে। সো নেক্সট লেভেল এখানে, সো আপনার কোডটা জাম্প হয়ে এখানে চলে আসবে। মানে এই লাইনটা মাঝখান দিয়ে স্কিপ হয়ে যাবে, লাইনটা এক্সিকিউট হবে না। এখানে আসার পর এভাবে কোডটা রান, এভাবে এক্সিকিউট করা শুরু করবে নেক্সট লাইন থেকে। ঠিক আছে, সো এটা হচ্ছে ইন্ট্রা সেগমেন্ট জাম্প। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন ইন্টার ইন্টার সেগমেন্ট জাম্প যেটা, ইন্টার সেগমেন্ট জাম্পটা কি, আমরা ইন্টার মানে যেটা বুঝি যে একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে যাবে। ওকে, তাহলে একটা সেগমেন্ট থেকে যেহেতু আরেকটা সেগমেন্টে যাবে, আমি আগেই বলছি যে এই সেগমেন্ট থেকে যদি এই সেগমেন্টে যায়, এই নতুন সেগমেন্টের দুইটা ভ্যালু জানা লাগবে আমার। একটা হচ্ছে সিএস, আরেকটা কি আইপির ভ্যালু। এই দুইটা ভ্যালু আমাকে কোডের মাধ্যমে জানানো লাগবে যে সিএস এই ভ্যালুটা, আইপি এই ভ্যালুটা। ওকে, তাহলে কোডিংটা কিভাবে হবে, আমি লিখবো আগের মতোই মুভ এক্স কমা ফাইভ, তারপর জেএমপি জাম্প লিখে আমাকে সিএস আর আইপির ভ্যালুটা এখানে এভাবে কোলন দিয়ে মূলত লিখতে হবে। প্রথম ভ্যালুটা হচ্ছে যেখানে আমি যাব এর সিএস এর ভ্যালু, আর দ্বিতীয় যে ভ্যালুটা 1000 এই যে ভ্যালুটা, এটা মূলত হচ্ছে আইপির ভ্যালু। ওকে, তাহলে নতুন সিএস এন্ড আইপি তে এটা যাবে, গিয়ে এখানে কোড এক্সিকিউট করা শুরু করবে। ঠিক আছে, জাস্ট এখানে আসবে, নতুন সেগমেন্টে আসবে, সেগমেন্টে এসে এখানে কোড এক্সিকিউট করা শুরু করবে। এন্ড এই যে পরের যে লাইনটা আছে এটা মূলত স্কিপ্ট হয়ে যাবে, এটা রান করবে না। সে যেহেতু ওখানে চলে গেছে, তাহলে এখানে তার তার কোনো কাজ নেই, সে এখন এখানে সব কাজ করবে। সো এখানেই সে কোড এক্সিকিউট করা শুরু করবে, এই লাইনটা স্কিপ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কল দেখবো। সো কলের ক্ষেত্রে আহ, আমরা পড়ছিলাম কলটা একটু ঝামেলা আছে, কারণ কলের ক্ষেত্রে যেটা দেখছিলাম যে আমাদের যখন কোনো একটা ইনস্ট্রাকশন রান হয়, এভাবে যখন রান হচ্ছে, এই মোমেন্টে আপনি যদি কল করেন অন্য সাবরুটিনে যাওয়ার জন্য। সো আপনি এখানে এই সাবরুটিনে, সাপোজ এই জায়গাতে হচ্ছে আপনার সাবরুটিনটা আছে। সো আপনি এখান থেকে এখানে যাওয়ার জন্য, যাওয়ার আগে এই যে রিটার্ন অ্যাড্রেসটা, সেটা কিন্তু আগে স্টোর করে রাখে। কোথায় স্টোর করে, সেটাকে হচ্ছে স্ট্যাকের মধ্যে স্টোর করে রাখে।
এটা আমরা ক্লাসে দেখছিলাম, স্ট্যাকের মধ্যে একে স্টোর করে রাখা হয়। কিভাবে স্টোর করে? পুশ অপারেশনের মাধ্যমে। সো পুশ আইপি, এভাবে আইপিটাকে স্টোর করে রাখে। স্টোর করে দেন যাবে, এই সাবরুটিনে আসবে, সাবরুটিনে গিয়ে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে আপনি যখন ওই সাবরুটিনের মধ্যে রিটার্ন এই ইনস্ট্রাকশনটা লিখবেন, তখন এটা নেক্সট যে ইনস্ট্রাকশন আসে এখানে রিটার্ন হবে। এন্ড রিটার্ন হওয়ার ক্ষেত্রে আপনার স্ট্যাক থেকে জাস্ট পপ করবে আইপি কে। সো এভাবে মূলত কলটা কাজ করে, অলরেডি আমরা দেখছি ক্লাসের মধ্যে। সো এখন যেটা বলতে চাচ্ছি যে কল দুই ধরনের, ইন্ট্রা অ্যান্ড ইন্টার। এই যে কাজটা, এই যে ওভারঅল যে প্রসেসটা, এটা কিন্তু কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে একমাত্র ইন্ট্রা। যখন সেগমেন্ট, নির্দিষ্ট সেগমেন্টের মধ্যে জাম্প হবে, সরি কল হবে, তখন হচ্ছে এভাবে কাজ করবে, যেটাকে বলে আমরা ইন্ট্রা সেগমেন্ট কল। ওকে, বা নেয়ার কল যেটাকে আমরা বলতেছি। এখন একটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে স্ট্যাকের ক্ষেত্রে, স্ট্যাক ফর এক্সাম্পল এটা একটা স্ট্যাক। ওকে, এই স্ট্যাকের ক্ষেত্রে পুশ আইপি, যেহেতু আমরা এখানে লিখছি যে পুশ আইপি, দ্যাট মিনস আইপির ভ্যালুটা এখানে এসে স্টোর হবে, তাই না? এখন আইপির যে ভ্যালুটা আমরা জানি, এটা কিন্তু অফসেট অ্যাড্রেস, এন্ড অফসেট অ্যাড্রেস হলে এটা কত বিটের হবে? আপনাদের যদি মনে থাকে যে এটা 16 বিটের হবে। 16 বিটের একটা অফসেট অ্যাড্রেস এটা, 16 বিট। বাট আমাদের স্ট্যাকের প্রতি লোকেশনে 8 বিট করে স্টোর হয়, তাই না? আমাদের স্ট্যাকে কিন্তু 8 বিট 8 বিট করে স্টোর হয়। তাহলে এখানে আইপিটা কিভাবে স্টোর হবে? সো আইপির 16 বিটের এই যে 16 বিট, এটাকে দুইটা ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে আইপি হায়ার পোর্শন, এন্ড আরেকটা ভাগ হবে আইপি লোয়ার পোর্শন। দুইটা ভাগে ভাগ করা হবে, হায়ার অ্যান্ড লোয়ার। এরপর স্ট্যাকের মধ্যে কিভাবে বসবে? স্ট্যাকের মধ্যে হচ্ছে আমাদের ওই যে আমরা পড়ছিলাম না যে লোয়ার অ্যাড্রেস লোয়ার পজিশনে, হায়ার অ্যাড্রেস হায়ার পজিশনে। সো লোয়ার কোনটা? লোয়ার হচ্ছে এইটা। সো লোয়ারটা কোথায় বসবে? লোয়ারটা বসবে লোয়ারে। দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের আইপিএল, দেন পরেরটাই হচ্ছে আইপিএইচ। এভাবে মূলত স্ট্যাকে এটা আপডেট হবে। 8 বিট 8 বিট করে কিন্তু যাবে, যেহেতু আইপি হচ্ছে আমাদের 16 বিটের। ওকে, সো আশা করি এটা আপনারা বুঝছেন বিষয়টা। এটা হচ্ছে কার ক্ষেত্রে? এটা হচ্ছে ইন্টার ক্ষেত্রে কিন্তু। ওকে, ওকে, এখন যখন পপ করবে, পপ করলে আমরা জানি যে লিফো অপারেশন কিন্তু পারফর্ম করে আমাদের স্ট্যাক। সো পপ যখন করবে, যে লাস্টে ঢুকছে দ্যাট মিনস এই ভ্যালুটা আগে বের হবে, আগে পপ করবে, দেন হচ্ছে এই ভ্যালুটা পপ হবে। ওকে, যখন আপনি পপ করবেন, ফাইন। এখন যখন আমরা ইন্টার সেগমেন্টে আসবো, মেইন ঝামেলাটা হচ্ছে ইন্টার সেগমেন্টে। আচ্ছা, ইন্ট্রা সেগমেন্টের বিষয়টা এখানে পুরাপুরি ব্যাখ্যা করা আছে, আপনারা এটা দেখে নেবেন, ওভারঅল পুরোটা এখানে ব্যাখ্যা করা আছে। ঝামেলাটা হচ্ছে ইন্টার সেগমেন্টে, কারণ ইন্টার সেগমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা জিনিস আপডেট করতে হয়, একটা সিএস আর একটা কিন্তু আইপি। তাহলে এখন কোডটা কিভাবে রান হবে আর এক্সিকিউটটা কিভাবে হবে? সো প্রসেসটা যদি আমরা একটু দেখি, সিমিলার ওয়েতে, একইভাবে সবকিছু সেম। আমাদের ইনস্ট্রাকশন রান হচ্ছে, কল করলাম, কল করলে সাবরুটিনের কাছে যাবে, গিয়ে রিটার্ন হবে, রিটার্ন হয়ে নেক্সট ইনস্ট্রাকশনে এসে আবার রান করবে। সো এটা হচ্ছে ওভারঅল প্রসেস। তাহলে উম, আমরা যদি এখন স্ট্যাকটাকে আমাদের রাখি, স্ট্যাকটা যদি রাখি, ওকে, স্ট্যাক আঁকলাম। এখন স্ট্যাকের মধ্যে কাকে রাখবো? সো আমি অলরেডি বলে ফেলছি যে দুইটা জিনিস আমাদের আপডেট হবে, একটা সিএস আর এটা কি, আইপি। এখন দুইটা জিনিসের মধ্যে সিএস এটাও 16 বিট, আইপিও 16 বিট। তাহলে আমরা যখন এই দুইজনকে স্ট্যাকে রাখবো, স্ট্যাকে স্টোর করব, তাহলে আমাদের কিন্তু 4 বাইট জায়গা লাগবে, তাই না? আমরা যখন দুইজনকে, যখন আইপি কে স্টোর করছিলাম, আমাদের কিন্তু অনলি 2 বাইট জায়গা লাগছে। বাট এখন যেহেতু আমরা দুইজনকে স্টোর করব, তাহলে আমাদের কিন্তু 4 বাইট জায়গা লাগবে। এখন 4 বাইট জায়গা লাগলে আমরা কাকে আগে কাকে পরে স্টোর করব? তো এটার ক্ষেত্রে যেটা মেনটেন করা হয়, আগে সিএস কে রাখা হয়, এরপরে আইপি কে রাখা হয়।
এটা জাস্ট সিকোয়েন্স মেনটেন করার জন্য, এটার কোনো এক্সাক্ট থিওরি নাই যে কাকে আগে কাকে রাখা হবে। সিকোয়েন্সটা মেনটেন করার জন্য যে আগে সেগমেন্ট অ্যাড্রেসটাকে রাখা হয়, দেন অফসেট অ্যাড্রেসটাকে রাখা হয়। সো সিএস কে আগে রাখা হয়, তারপর আইপি কে রাখা হয়। এখন সিএস এর তো আবার দুইটা ভ্যালু, তাই না? সো ফার্স্টে সিএসএল এখানে যাবে, অ্যান্ড দেন সিএসএইচ এখানে আসবে। লোয়ারটা লোয়ার অ্যাড্রেসে গেছে, হায়ারটা হায়ার অ্যাড্রেসে গেছে। আইপির ক্ষেত্রে কি? আইপির ক্ষেত্রেও সেম। আইপি এল এখানে যাবে, দেন আইপি এইচ এখানে আসবে। সো এভাবে মূলত 4 বাইটের 4 বাইটের স্ট্যাক দখল করে সিএস আর আইপি কে আমরা এখানে স্টোর করে রাখতে পারবো। ফাইন, সিএস আর আইপি রাখলাম, সাবরুটিন এক্সিকিউট হলো, সবগুলা কাজ কমপ্লিট হলো। এরপর রিটার্ন করব আমি। রিটার্ন যখন করব আমি, আমি যখন পপ করব তখন আগে আইপি বের হবে, এখান থেকে আগে আইপি বের হবে যেহেতু লিফো অপারেশন। দেন আমার সিএসটা বের হবে। তারপর আমি আমার এক্সাক্ট মেইন যে প্রোগ্রামটা ছিল এখান থেকে এক্সিকিউট করা শুরু করতে পারবো। ওকে, সো এটা মূলত হচ্ছে ইন্টার কল। ইন্টার কল, এভাবে ইন্টার কল পারফর্ম করা হয়। হোপফুলি বুঝছেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, কারো কোশ্চেন নাই তাহলে ওকে, ফাইন। আচ্ছা, সিনটেক্সটা তো বললাম না। কলের ক্ষেত্রে কলের ক্ষেত্রে ইন্টার আর ইন্ট্রা দুইটারই সিনটেক্স সেম, পার্থক্য নাই। আপনি লিখবেন হচ্ছে কল, এরপর সাবরুটিনের নামটা লিখবেন। ফর এক্সাম্পল সাবরুটিনের নাম যদি এসইউবি হয়, তাহলে শুধু সাবরুটিনের নামটা লিখবেন, তাহলে আপনার কল পারফর্ম হয়ে যাবে। আর রিটার্নের ক্ষেত্রে আর ইটি লিখতে হয়, আর ইটি লিখলে হবে। এন্ড এই যে রিটার্নটা, এটা আপনি লিখবেন হচ্ছে আপনার যে সেগমেন্টে যাবেন, যেখানে যাবেন, যে সাবরুটিনে যাবেন, ওই সাবরুটিনে কোডটা লিখতে হয়। কিন্তু এখানে কিন্তু মেইন সাবরুটিনে কোড কিন্তু লিখবেন না। রিটার্নের কোডটা আপনি লিখবেন হচ্ছে যে সাবরুটিনে যাবেন ওইটা, ওখানে ওইটা লাস্টে লিখবেন, তাহলে আপনি রিটার্ন করতে পারবেন। ওকে, ফাইন। তাহলে আমরা মোটামুটি, স্যার, হ্যাঁ, জি বলেন। স্যার রিটার্নে শুধু স্যার আর ইটি লিখলেই হবে? হ্যাঁ, আর ইটি লিখলে হবে, আর কিছু লেখা লাগবে না। স্যার তারপরে কি কিছু দিতে হবে না স্যার? না না, কিছু দেওয়া লাগবে না, এটা হচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেসিং। ইমপ্লাইড এটা, এখানে কোনো ভ্যালু দেওয়া লাগবে না। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আমাদের 4টা টাইপের জাম্প এন্ড কল মোটামুটি ক্লিয়ার। আপনাদের পিডিএফ দিলে আপনারা আরো এখানে ক্লিয়ার হতে পারবেন, আপনারা দেখে নেবেন, এখানে সবকিছু লেখা আছে। আপনারা একটা কোশ্চেন করবেন, সেটা আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন জাম্প এন্ড কল ইনস্ট্রাকশন। ছোট একটা কোশ্চেন, 5টা পয়েন্ট দিয়ে লেখা আছে এখানে, আপনারা 5টাই শিখবেন। অ্যাগেন আমি যেটা অলওয়েজ বলি যে পরীক্ষায় যেভাবে আসবে মার্ক দেখে দেন অ্যান্সার করবেন, কয়টা চাচ্ছে, বা 2 মার্ক 3 মার্কের জন্য হলে 2-3টা পয়েন্ট লিখে দিলেই হবে আসলে। এখানে এখানে ডিফারেন্সটা আমি একটু বলে দিই, কিছু হয়তো নতুন ওয়ার্ড থাকতে পারে। সেটা হচ্ছে জাম্প ইনস্ট্রাকশন কেন ইউজ করা হয়? নতুন একটা লোকেশনে যাওয়ার জন্য ইউজ করা হয়। ইন দি প্রোগ্রাম, প্রোগ্রামের মধ্যে নতুন একটা লোকেশনে যাওয়ার জন্য ইউজ করা হয়। আর কল ইনস্ট্রাকশনটা মূলত ইউজ করা হয় কোন একটা সাবরুটিনে যাওয়ার জন্য। ঠিক আছে, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। কোন একটা লেভেল বা আমাদের প্রোগ্রামের মধ্যে যাওয়ার জন্য জাম্প, অন্যান্য অন্য সাবরুটিনে যাওয়ার জন্য কল। জাম্পের ক্ষেত্রে অনলি আইপি আইপি ইউজ করলে হয়। আর কলের ক্ষেত্রে, সরি, জাম্পের ক্ষেত্রে হচ্ছে আইপিটাকে আপনার স্ট্যাকের মধ্যে স্টোর করে রাখতে হয়। বাট কলের ক্ষেত্রে আপনার হচ্ছে রিটার্ন অ্যাড্রেসটাকে স্টোর করে রাখতে হয়। তারপর আর কি 8086-এ জাম্প আনকন্ডিশনাল কন্ডিশনাল দুইটাই হতে পারে, কিন্তু কল শুধুমাত্র আনকন্ডিশনাল। কারণ আমরা জাম্পের ক্ষেত্রে দেখছিলাম যে কিছু কন্ডিশনাল জাম্প থাকে, জাম্প উইথ ক্যারি, জাম্প উইথ নট ক্যারি। সো সেগুলা কন্ডিশনাল। আবার আনকন্ডিশনাল জাম্পও দেখছিলাম আমরা, যে জেএমপি দিয়ে লেবেল লিখলে আনকন্ডিশনাল জাম্প হবে।
সো আনকন্ডিশনাল জাম্পের একটা উদাহরণ এখানে আছে। এই যে এই প্রথম যে এটা কিন্তু আনকন্ডিশনাল জাম্পের উদাহরণ, জেএমপি দিয়ে লেভেল। ওকে। আর কলের ক্ষেত্রে সবই আনকন্ডিশনাল, এখানে কোনো কন্ডিশনাল কল হয় না জেনারেলি। আপনারা অলরেডি দেখছেন যে কোনো কলে কোনো কন্ডিশন দিয়ে কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে সবই আনকন্ডিশনাল। জাম কখনো স্ট্যাককে ইউজ করে না, কারণ এর প্রয়োজন পড়ে না আসলে স্ট্যাককে ইউজ করার। আর কল হচ্ছে, ওকে, কল হচ্ছে স্ট্যাককে ইউজ করে। জাম্পের কোনো রিটার্ন ইনস্ট্রাকশন নাই, কিন্তু কলের একটা রিটার্ন ইনস্ট্রাকশন থাকে। এগুলাই বেসিক জিনিস, আপনারা অলরেডি পড়ে ফেলছেন এগুলা। ফাইন। সো আমাদের জাম্প এন্ড কল ডান, এগুলো দেখবেন। এক্সট্রিম কোডিং শিখতে হবে না কাউকে, অ্যাগেন বলতেছি, জাস্ট বেসিকের উপর এগুলো দেখে যাবেন কিভাবে কিভাবে হয়েছে মূলত। ওকে। আজকে ভাইয়া। মিউট করেন। ওকে। সো আজকে আমাদের জাম্পের কলের পরে আমাদের টপিক হচ্ছে ইন আর আউট ইনস্ট্রাকশন। আমরা এটা নতুন টপিক আমাদের, এন্ড প্রবাবলি এটা আমাদের লাস্ট ইনস্ট্রাকশন, যেটা আমরা ইনস্ট্রাকশন সেট যেটা আমরা করব। এরপর আমাদের ইনস্ট্রাকশন ডান, আমরা ইনস্ট্রাকশন সেট করব না। সো এটা খুবই ইম্পর্টেন্ট, ইন আর আউট ইনস্ট্রাকশন। এটা এটা মূলত কি অ্যাকচুয়ালি, এটা আগে দেখি। যে আমরা এতদিন যা যা ইনস্ট্রাকশন করতেছিলাম সেখানে সবগুলাই 8086 মানে মাইক্রো প্রসেসরের সাথে মেমোরির কানেক্টেড ছিল, মানে মেমোরি অ্যান্ড মাইক্রো প্রসেসরের মধ্যে ছিল। বাট আমাদের এটাও মনে রাখতে হবে যে মেমোরি ছাড়াও অনেক ইনপুট আউটপুট পেরিফেরাল ডিভাইস থাকে, যেগুলো কিন্তু মাইক্রো প্রসেসরের সাথে কিন্তু অ্যাড হয়। তো এই যে ইনপুট আউটপুট ডিভাইস, যে পেরিফেরাল ডিভাইস গুলা এই যে মাইক্রো প্রসেসরের সাথে কিভাবে কমিউনিকেট করে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এটার জন্য আমাদের আসছে হচ্ছে ইন আর আউট ইনস্ট্রাকশন। ইন অ্যান্ড আউট ইনস্ট্রাকশনে একমাত্র এটাই এক ইনস্ট্রাকশন যেখানে আমরা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে মাইক্রো প্রসেসরের কমিউনিকেশন কিভাবে হয় এটা দেখবো। এতদিন যেগুলো পড়ছে ওগুলো কিন্তু অ্যাগেইন বলতেছে এগুলো মেমোরির সাথে মাইক্রো প্রসেসরের কমিউনিকেশন। আজকে আমরা দেখবো ইনপুট আউটপুট ডিভাইসের সাথে মাইক্রো প্রসেসরের কমিউনিকেশন। ওকে। সো ইন আর আউট বলতে আসলে কি বোঝায়? যখন আপনি আহ, আপনার পেরিফেরাল ডিভাইস থেকে সিপিইউর মধ্যে মাইক্রো প্রসেসরের মধ্যে কোনো ভ্যালু ইন করবেন, এটাকে মূলত ইন বোঝায়, অথবা রিড অপারেশন মিন করে। যেমন ফর এক্সাম্পল কিবোর্ডে যে আপনি টাইপ করতেছেন, এটা কিন্তু একটা ইন পেরিফেরাল ডিভাইস, বা রিড হচ্ছে, এখান থেকে কিন্তু রিড হচ্ছে। সো এটার নাম হচ্ছে ইন। আর আপনি যখন আপনার সিপিইউ বা মাইক্রো প্রসেসর থেকে কোনো ডেটা যখন পেরিফেরাল ডিভাইসে দিবেন, এটাকে বলা হয় আউট অথবা রাইট অপারেশন। যেমন এখন আপনাদের যদি ল্যাপটপে ক্লাস করেন, সেক্ষেত্রে আপনার মনিটরের সামনে যে রেজাল্ট আসতেছে, ডেটাটা আসতেছে, এটা কিন্তু একটা আউট অপারেশন অথবা রাইট অপারেশন। সো এটাই হচ্ছে মূলত ইন আর আউট। এখন ইন করেন আর আউট যাই করেন না কেন, আপনি যখন মেমোরির সাথে মাইক্রো প্রসেসরে যখন কোড গুলা করছেন, ইনস্ট্রাকশন গুলা যখন পড়ছেন, তখন আপনাকে কিন্তু এই মাইক্রো প্রসেসরের মধ্যে রেজিস্টার ইউজ করতে হয়েছে। তো আপনি অনেক ধরনের রেজিস্টার ইউজ করছেন, এ এক্স, বি এক্স, সি এক্স, ডি এক্স, অনেকগুলো রেজিস্টার ইউজ করছেন। বাট আপনি যখন ইন অ্যান্ড আউট ইনস্ট্রাকশন করবেন, পেরিফেরাল ডিভাইস নিয়ে যখন কাজ করবেন, একমাত্র একমাত্র আপনাকে অ্যাকুমুলেটর রেজিস্টার ইউজ করে কোডিং করতে হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট নোট, এটা আপনাদের লেকচারে লেখা আছে, আপনারাও মনে রাখবেন যে শুধুমাত্র অ্যাকুমুলেটর রেজিস্টার ইউজ করে আমাকে কোডিং করতে হবে। কোডিং বলতে অ্যাকচুয়ালি অ্যাকুমুলেটর রেজিস্টার ইউজ করে ডেটা ট্রান্সফার করতে হবে। যেমন আপনি ইনপুট কোনো ডিভাইস থেকে আপনি মাইক্রো প্রসেসরে ডেটা রাখবেন, তাহলে মাইক্রো প্রসেসরে কার মধ্যে ডেটা রাখবেন? সেটা হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার হবে। তারপর আপনি মাইক্রো প্রসেসর থেকে আউট করবেন কোন পেরিফেরাল ডিভাইসে, সেক্ষেত্রে কার থেকে আউট করবেন? এই যার থেকে আনবেন এটাও অ্যাকুমুলেটর রেজিস্টার হইতে হবে। সো মাইক্রো প্রসেসরে এই সবগুলা কাজগুলা আপনি ডেটা ট্রান্সফারে মূলত করতে হবে অ্যাকুমুলেটর রেজিস্টারের মাধ্যমে। ওকে। যখন আপনি 8 বিট ট্রান্সফার করবেন তখন আপনি এএল অথবা এইচ ইউজ করবেন। আর যখন আপনি 16 বিট ট্রান্সফার করবেন তখন আপনি এএক্স ইউজ করবেন। ওকে।
ফাইন। আচ্ছা, এখন আসি হচ্ছে যে আমাদের যে ইনপুট আউটপুট ডিভাইস থাকে, ফর এক্সাম্পল আমাদের পেরিফেরাল যে ডিভাইস গুলো, এগুলো কিন্তু একটা দুইটা হয় না। জেনারেলি আমরা বাসায় যখন কাজ করি, আহ, চার পাঁচটা তো মিনিমাম থাকেই। আর বড় বড় ডেটা সেন্টার গুলাতে তো অভাব নাই, 200 300 400 500 পেরিফেরাল ডিভাইসও থাকতে পারে। এক্ষেত্রে আমরা যখন পেরিফেরাল ডিভাইস মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্ট করব, এই যে মাইক্রোপ্রসেসর, একে কিন্তু বুঝতে হবে যে কোন পেরিফেরাল ডিভাইস থেকে ওর কাছে ডেটা আসছে আর কোন পেরিফেরাল ডিভাইসে ও ডেটা দিবে। এই জিনিসটা ওকে আইডেন্টিফাই করতে হবে, রিকগনাইজ করতে হবে। তো কিভাবে এটা মাইক্রোপ্রসেসর করবে? মাইক্রোপ্রসেসর যেটা করবে, ওয়েট, ওকে, মাইক্রোপ্রসেসর যেটা করবে, মাইক্রোপ্রসেসর এই ইনপুট আউটপুট ডিভাইসের জন্য একটা অ্যাড্রেস সেট করবে। প্রত্যেকটা পেরিফেরাল ডিভাইসের জন্য সে আলাদা আলাদা ইউনিক অ্যাড্রেস সেট করবে। এই অ্যাড্রেস গুলার মাধ্যমেই আসলে আপনার মাইক্রোপ্রসেসর ওদেরকে চিনতে পারবে যে ওকে ফাইন, এর কাছ থেকে আমার কাছে ডেটা আসছে, আমি একে ডেটা দিব। এভাবেই মূলত সে অ্যাড্রেসিং করে ইউনিকলি মূলত তাকে চিনতে পারবে। সো এই জিনিসটাকে বলা হয় আইও অ্যাড্রেসিং বা পোর্ট অ্যাড্রেসিং। ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেসিং কে মূলত আইও, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট অ্যাড্রেসিং, অথবা পোর্ট অ্যাড্রেসিং ও বলা হয়ে থাকে। পোর্ট কথাটা মানে কি? পোর্ট কথাটা আমি যদি একটু পরিচয় করাই, তোমরা যদি তোমাদের সিপিইউ, কারো পাশে যদি মনিটর থাকে, মনিটরের পিছনে যদি দেখো, এখানে অনেকগুলো পোর্ট আছে কিন্তু, ঠিক আছে? মাউসের পোর্ট থাকে, কিবোর্ডের পোর্ট থাকে। এখানে কিন্তু একটা ভিজুয়ালাইজেশন দিয়ে দিছে আমি, পিডিএফ নিলে তোমরা দেখবা পরে, এখানেও বোঝা যাচ্ছে আশা করি। ওকে, এইখানে অনেকগুলো পোর্ট আছে, যেমন ইউএসবি পোর্ট, কিবোর্ড, মাউস, সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট। এই সবগুলা পোর্টই কিন্তু ইনপুট আউটপুট পোর্ট, ঠিক আছে? মাইক্রোপ্রসেসর যেটা করে, এমপি, মাইক্রোপ্রসেসর কি করবে, এই সবগুলা পোর্টের জন্য আলাদা আলাদা ইউনিক অ্যাড্রেসও সেট করবে। যেমন এটার জন্য একটা অ্যাড্রেস সেট করবে, এটার জন্য একটা অ্যাড্রেস সেট করবে, এভাবে প্রত্যেকটা পোর্টের জন্য সে আলাদা আলাদা অ্যাড্রেস সেট করবে। এন্ড এভাবেই মূলত অ্যাড্রেসটাকে ইউজ করে তোমার পোর্ট লিখতে হবে। এন্ড যেহেতু এখানে প্রত্যেকটা পোর্টের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস সেট করা হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে পোর্ট অ্যাড্রেসিং অথবা আইও অ্যাড্রেসিং। ওকে, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পোর্ট বা আইও অ্যাড্রেসিং মূলত কি, এন্ড কিভাবে এই জিনিসটা, আমরা যে কোডিং করে আসছি এতদিন, এর কোডিংটা মূলত কিভাবে করা হয় সেটা এখন দেখবো। সো আমরা যেটা পড়ছি যে দুই ধরনের কাজ হইতে পারে। একটা হচ্ছে এই পোর্টগুলা থেকে ডেটা মাইক্রোপ্রসেসরের কাছে আসতে পারে, তাই না? যেটাকে আমরা বলতেছি কি, ইন অপারেশন। এখন মাইক্রোপ্রসেসরে কার কাছে আসবে? অবভিয়াসলি অ্যাকুমুলেটর রেজিস্টারের কাছে আসবে, অন্য কারো কাছে তো যাবে না। সো এই পোর্টগুলা থেকে যখন মাইক্রোপ্রসেসরের অ্যাকুমুলেটর রেজিস্টারে আসবে, তখন বলবো আমরা এটাকে ইন অপারেশন। এন্ড এটার সিনট্যাক্সটা হচ্ছে ইন ডেস্টিনেশন রেজিস্টার কমা সোর্স পোর্ট। তো এখান থেকে এখানে আসবে, পোর্ট থেকে রেজিস্টারে আসবে, দ্যাটস ওয়াই ইন ডেস্টিনেশন রেজিস্টার কমা সোর্স পোর্ট। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে এই যে পোর্টটা আছে, এই পোর্টের মধ্যে যে ডেটাটা আছে, সেটা মূলত এসে এই রেজিস্টারের মধ্যে জমা হবে। পোর্টের অ্যাড্রেসটা কিন্তু জমা হবে না, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। পোর্টের, এই পোর্টে যে ডেটাটা আছে, ওইটা এসে আমার এই ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে জমা হবে। তো এই লাইন, এই সিনট্যাক্সের মিনিং হচ্ছে কিন্তু এটা। আরেকটা কি ওয়ে, আরেকটা হচ্ছে এই পোর্ট গুলা, আহ, আমার মাইক্রোপ্রসেসর থেকে যখন পোর্টে আমি ডেটা পাঠাবো, তখন এটাকে বলি আমরা কি, আউট বা রাইট অপারেশন বলি আমরা, ঠিক আছে না? যখন মাইক্রোপ্রসেসর থেকে পোর্টে ডেটা পাঠাই, এটাকে বলি আমরা আউট অপারেশন। এখন মাইক্রোপ্রসেসরের কার থেকে ডেটা পাঠাবো, কার মধ্যে ডেটা জমা ছিল? অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে জমা ছিল। তা আসলে যদি এভাবে বলি যে অ্যাকুমুলেটর রেজিস্টার থেকে আমরা পোর্টে ডেটা পাঠাবো। সো এটার সিনট্যাক্সটা হচ্ছে আউট ডেস্টিনেশন পোর্ট কমা সোর্স রেজিস্টার। মানে রেজিস্টারের মধ্যে ডেটা ছিল, এটাকে আমরা এই পোর্টে গিয়ে পাঠাচ্ছি, ডেস্টিনেশন পোর্টে সেন্ড করতেছি।
এটাই মূলত হচ্ছে সিনট্যাক্স। দুইটা সিনট্যাক্স, ইন আর আউটের সিনট্যাক্স মূলত এভাবেই কাজ করে। ওকে। স্যার সোর্স রেজিস্টার বলতে কি স্যার অ্যাকুমুলেটর রেজিস্টার? হ্যাঁ, ডেস্টিনেশন রেজিস্টারও অ্যাকুমুলেটর রেজিস্টার, আর আউটের ক্ষেত্রে সোর্স রেজিস্টারও অ্যাকুমুলেটর রেজিস্টার। ওকে, ঠিক আছে। এখন আহ, আমাদের মনে হয় ক্লাস 40-এ জুম মিটিং টাইম শেষ হয়ে যাবে। এক্ষেত্রে তোমরা যেটা করবে, একটু সেম লিঙ্কে আবার জয়েন করবে সবাই। ফাইন। সো আমাদের যেটা পড়তেছিলাম যে ইন আর আউট যে ইনস্ট্রাকশনটা, আইও অ্যাড্রেসিং মূলত কিভাবে করা হয়। এখন এই যে পোর্ট গুলা যে অ্যাড্রেস দিবে, প্রত্যেকটা পোর্টকে যে সে অ্যাড্রেস দিবে, এটা মূলত সে দুই ভাবে দিতে পারে। একটা ওয়ে হচ্ছে সে 8 বিট 8 বিট করে অ্যাড্রেস দিতে পারে, আদারওয়াইজ সে 16 বিট 16 বিট করে অ্যাড্রেস দিতে পারে। যখন সে 8 বিট করে অ্যাড্রেস দিবে, তখন অ্যাড্রেসের লিমিটটা হবে 00 থেকে শুরু হয়ে FF পর্যন্ত। যখন সে প্রত্যেকটা পোর্টকে 8 বিট করে